এই রাঙামূলা ভাঙাকুলা কোনো কাজের না। এই গোবর ঠাসা, তুই কী বললি? আমি কোনো কাজের না? তাহলে তুই মানছিস তো তুই রাঙামূলা ভাঙাকুলা গোবর ঠাসার বাচ্চা? কথাটা অতি রাগের সাথে বলে শিশির তেড়ে গেল কুয়াশার দিকে, কিন্তু নিহার আটকে দিল। ধমকে বলল, শিশির, হচ্ছে কি এসব? তুই দেখছিস না ও হাত পা ধুয়ে মুছে লেগেছে আমার সাথে? ও ছোট বাচ্চা, ওর কথা কেন ধরবি তুই? আর বললেই কি তুই ওইসব হয়ে যাবি? ভাই, তুইও এই কথা বলছিস? ওকে সহ্য হয় না আমার। চোখের সামনে থেকে সরে যেতে বল আমাকে, নয়তো আমি গেলাম। কর তুই তোর প্রেমের প্ল্যান একাই। এই বলে শিশি নিজেকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিল নিহারের থেকে। নিহার আবার একটু নরম হয়ে আবার শিশিরকে নিয়ে বিছানায় বসলো। বলল, আরে রাগ করিস কেন আমার সোনা ভাই? তুইও আমার বাচ্চা ভাই, আয় আদর করে দিই একটু। তাও রাগ করিস না কুসু, তো ছোটো বল, তাই তো বললাম। সর, আগলা পিরিত দেখাতে হবে না আমাকে। আগলা পিরিত কই দেখাচ্ছি? আমি তোকে ভালোবাসি না? আমার মতো ভাই পাবি কোথাও আর? শিশির কোনো উত্তর করল না। সে এটা মানে যে নিহার ও ভাই কম বেশি বন্ধু। সব কথা শেয়ার করে সে নিহারের সাথে। নিহার শিশিরের থেকে 10 মাসের বড়, এই জন্য শিশির ওর সাথে তুই করেই বলে, আর নাম ধরেও ডাকে। কোনো সময় আবার ভাইও বলে। এখানে প্রথমে ঝগড়া লাগার কারণ হলো তারা এখন নিহারের ঘরে বসে তার প্রেমে সফল হবার প্ল্যান করছে। নিহার একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। এটার জন্য সে শিশিরের সাহায্য নেবে, কারণ মেয়েটা শিশিরের ক্যাম্পাসে। এই ঘরে এখন উপস্থিত আছে কুয়াশা, ঈশা, ইয়াসমিন, বৃষ্টি, হিমেল, শিশির। নিহার কুয়াশার সাথেও বিষয়টা শেয়ার করলো। আর এ বাড়িতে হিমেল সবচেয়ে ছোট সদস্য হলেও তাকে কখনো কোনো ভাইয়ের কোনো বিষয় থেকে দূরে রাখা হয় না। বাড়িতে হিমেলকে সবাই হিম বলেই ডাকে। নিহার কুয়াশাকে বাচ্চা কুশ বলে ডাকে। ঈশা, ইয়াসমিন আজ থেকে গেছে। মূলত ফুপু যেতে দেয়নি, এর জন্য রয়ে গেছে। তারা ফুপুর বাসায় আসে মাঝে মধ্যেই, কিন্তু রাত থাকে খুব কম, কারণ আম্বিয়া বেগমের ভাই খুব কঠিন মানুষ। তিনি চান না বিয়ের আগে মেয়ে বোনের বাড়িতে রাত কাটায়। বৃষ্টি বলল, মেজো দেবরজি শোনো, আমি বলছি তোমাকে মেয়েটাকে কীভাবে বলবে। বৃষ্টির কথায় সবাই ওর দিকে আগ্রহ নিয়ে তাকালো। সবার আগ্রহ নিয়ে তাকালো দেখে বৃষ্টি বলা ধরল, প্রথমে ক্যাম্পাসে যাবে, তারপর মেয়েটাকে খুঁজবে, তারপর মেয়েটার সামনে গিয়ে দাঁড়াবে, যেন হাঁটু মুড়িয়ে বসবে। ও হ্যাঁ, আগে কিন্তু একটা তোড়া গোলাপ কিনবে, একদম লাল টকটকে দিন, তোমার পিছে থেকে বের করবে, তারপর তোমার মনের কথাটা তার কাছে পেশ করবে। দেখবে সে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, তারপর তুমি ওর হাতটা নিয়ে গোলাপ খুঁজে দেবে। যদি তখন অবাক হয়ে তাকিয়েই থাকে তো তারপর একটা কিস করবে, আর না, ঠোঁট না হাতে করবে। দেখবে মেয়েটা জমে ক্ষীর হয়ে গেছে, আর জমে ক্ষীর হয়ে গেলে ভাববে সেটা পায়েস হয়ে যাওয়াটা একদম কনফার্ম। বৃষ্টি একের পর এক বলতেই চলেছে, আর উপস্থিত সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। এ কি ভাবি রে ভাই, ভাবি দেবরকে এমন করে প্রপোজ করার প্ল্যান দিচ্ছে? সবাই তখন চেয়ে আছে, আর বৃষ্টি তার বক্তব্য শেষ করার সবার দিকে নজর দিকে একবার কিছুটা ভরকে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে সকলকে উদ্দেশ্য করে বলল, কি ওভাবে কি দেখছো সবাই? আরে কুল, আমি তোমাদের ডিজিটাল ভাবি। সো কোনো ফর্ম্যালিটি নাই আমার সাথে। কুয়াশা তাকিয়ে থেকে বলল, ভাবি। বৃষ্টি অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, না মানে, আরে তেমন কিছু না, তোমাদের ভাই এভাবেই আমাকে প্রপোজ করেছিল। কথাটা বলে বৃষ্টি মাথা ঝুঁকিয়ে নিল। কেমন রক্তিম হয়ে উঠেছে তার কপাল জোড়া, লাল আভায় ঢেকে আসছে, যেন কেউ আবারই রাঙিয়ে দিয়েছে বৃষ্টিকে। মেয়েটা প্রেম বার্তা বলতে গিয়ে একটু লজ্জা পাচ্ছে। সবাই বৃষ্টির অবস্থা দেখে জোরে জোরে হেসে দিল, আর বৃষ্টি আরও লজ্জা পেয়ে গেল। ইয়াসমিন হাসতে হাসতে এগিয়ে গিয়ে বৃষ্টির কাঁধের উপর হাত রেখে দিয়ে বলল, ভাবি, আমার ভাইয়া তো তাহলে সেই রোম্যান্টিক। বৃষ্টি লজ্জার কথা শুনতে না ওখানে পেরে থাকলো না। মেয়েরা ভালোবাসা মানুষের সান্নিধ্যে গেলেও লজ্জা পায়,
আবার তাদের নিয়ে ভাবলেও লজ্জা পায়। কি আজব মেয়ে জাতি। কুয়াশা কেমন ঘরের মধ্যে থেকে বলতে লাগলো, ভাইয়া তুমি একদম রোমিও মতো প্রপোজ করো। মেয়েটার বাড়ির ঠিকানা নিয়ে রাতের আঁধারে মই বেয়ে মেয়েটাকে ডেকে এনে প্রপোজ করবে। ইস কি রোম্যান্টিক। আর রোমিওর মতো কিস। আর বলতে পারলো না, মাথায় চারটি করলো। আর তা মেরেছে অবশ্যই শিশি। সে ছাড়া আর কে মারবে? একমাত্র সত্যই তো এই ছেলে। কুয়াশা কথাগুলো বলার সময় শূন্য দৃষ্টি দিয়ে একদম বিভোর হয়ে বলছিল, তাই শিশির কখন এসে তাকে মারল সে খেয়ালই করেনি। মাথা ডলতে ডলতে শিশিরের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। শিশির বলল, অসভ্য, ফাজিল হচ্ছিস দিন দিন। দুটা বড় ভাইয়ার সামনে কি বলছিস সেটাও পরোয়া করছিস না? তোর হচ্ছে, দাঁড়া। আজই বাবাকে বিয়ের জন্য পাত্র দেখতে বলছি, বেয়াদব মেয়ে। কথাগুলো বেশ রাগের সাথেই বলল শিশির। শিশিরের শুরুর কথাগুলো পাত্তা না দিল বিয়ের কথা শুনে সে আরও রেগে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সামনে থাকা শিশিরের ওপর আক্রমণ করে বসল। আর এটা যেমন তেমন আক্রমণ না, একদম সিংহের মতো আক্রমণ করেছে। শিশির সামনে দাঁড়িয়েছিল। সে শিশিরকে দু বাহুতে আঁকড়ে ধরে দুই পা উঁচু করে শিশিরের বুকের পাশটায় উপর কামড় বসিয়ে দিয়েছে। অনেকটা জোরেই দিয়েছে। আকস্মিক ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না, তাই সবাই হতভম্ব হয়ে গেল। রাগে নাকি মানুষের জ্ঞান বৃদ্ধি লোপ পায়, ঠিক সেটাই হয়েছে কুয়াশার। সে কী করেছে না করেছে তার কোনো ইয়াত্তাই নেই। এদিকে শিশির বিষয়টা বুঝতে পারছিল, তখন ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। আর সবাই কুয়াশাকে শিশিরের থেকে ছাড়াতে ব্যস্ত। শিশির আর সহ্য করতে না পেরে এবার কুয়াশার দুই বাহু ধরে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। চোখ মুখ লাল করে দাঁড়িয়েছে, যেন সেই চোখ দিয়েই কুয়াশাকে ভস্ম করে দেবে। কুয়াশা হাঁপাচ্ছে, মুখে নোনতা স্বাদ অনুভব হচ্ছে। বোধহয় রক্ত বের হয়ে গেছে। নোনতা স্বাদ পেতে কুয়াশা নরম হয়ে গেল। রাগ পড়ে গেল শরীর থেকে। ভয় এসে হানা দিল তার মধ্যে। এটা সে কী করে বসলো ভগবান! এবার বোধহয় শিশিরের উপর পাঠিয়েই ছাড়বে। আজ বোধহয় তার শেষ দিনই হবে পৃথিবীতে। ভয়ার্ত চেহারা নিয়ে তাকালো শিশিরের পানে। দেখলো রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে শিশির। শিশির এবার তেড়ে আসতে গেলে উদ্দেশ্যে ঠাটিয়ে এক থাপ্পড় দিয়ে, এই মেয়ে আজ বধির বানাবে? কিন্তু নিহার আর হিমেল আটকে দিল। নিহার বলল, ভাই ভাই আমার সোনা ভাই, শান্ত হ। ও ছোট মানুষ, বোঝেনি, ছেড়ে দে এবারের মতো প্লিজ। ভাই আমার বাচ্চা ভাই, আদর আমার আদর, সোনা ভাই আমার। মেয়েটা ভয় পেয়ে গেছে, ছেড়ে দে। আয় বস তুই। হিমেল বলল, হ্যাঁ ভাই ছেড়ে দাও, বুবু রাগের মাথায় করে ফেলেছে, কিছু বলো না, এবারের মতো ক্ষমা করে দাও। আর কুয়াশা, সে তো তখনই ভয়ে দৌড় দিয়েছে যখন শিশিরকে তেড়ে আসতে দেখেছে। শিশির চোখ মুখ লাল করে নিহার আর হিমের দিকে তাকালো। নিহার ভয় না পেলেও হিম ভয় পেয়ে গেল ওর দৃষ্টি দেখে। বৃষ্টিসহ ঈশা ইয়াসমিন শান্ত করতে লাগলো পড়েছে শিশিরকে। এর মধ্যে ঈশার চোখ গেল শিশিরের বুকের উপরে। চোখ যেতেই আটকে উঠল সে। বিস্ময় নিয়ে মৃদু চেঁচিয়ে বলল, শিশির ভাইয়া আপনার বুক থেকে রক্ত বের হচ্ছে, ভিজে উঠেছে। এই বলে সে হন্তদন্ত হয়ে শিশিরের বুকের ওপর থেকে টি শার্ট সরিয়ে ফেলল টেনে। এই ঘটনায় আকস্মিকে শিশির সবাই ভরকে গেল। মেয়েটা কি পাগল? ইয়াসমিন থমকে উঠল, বলল, ঈশা কি হচ্ছে কি? ছাড় শিশিরকে। কথাগুলো চোখে রাঙিয়ে বলল ইয়াসমিন। ঈশা কিছুটা ভয় তো পেয়েই গেল, সাথে অপমানও বোধ করল। কি এমন করলো সে? রক্ত বের হচ্ছে বলেই না সে দেখতে গেল। ঈশা সরে আসতেই নেহা শিশিরের বুকের ওপর থেকে টি শার্ট সরিয়ে পরখ করতে লাগলো। দেখলো কয়েকটা দাঁত বসে গেছে আর সেখান থেকে রক্ত উঠছে। নেহার কিছুটা বিব্রত হয়ে সাথে মন খারাপও করলো। কি অবস্থা হয়েছে? মেয়েটা যে কেন এত পাগলামো করে, আর এই দুটোই বা সবসময় এত লাঠালাঠি কেন করে? শিশিরের দিকে তাকালো। নিহার দেখলো সে নিরুত্তর হয়ে বসে আছে। নিহার হিমকে বলল, ডিয়ার ফার্স্ট এড বক্সটা এনে দে তো। হিম কথা মতো সেই বেডটা করে দিল। তা দিয়ে নিহার শিশিরের ক্ষতস্থানে স্যাভলন দিয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দিল। লাগাতে লাগাতে নিহার মজা করে ঠোঁট টিপে হাসলো। কী রে ভাই, ইঞ্জেকশন লাগবে নাকি? না কামড় খেলেই ইনফেকশন হয়ে যেতে পারে তো, তাই বললাম। চিন্তা করিস না, ডাক্তারের কাছে গেলে নাভির ওপর ইঞ্জেকশন দিলে
আর কিছুই লাগবে না। সবাই মিটমিট হাসছে কথাটা শুনে। শিশির আগে কটমট করতে করতে বলল, তাহলে মানছিস তোর বোন একটা বিষাক্ত জঙ্গলি জন্তু? নিহার তো শুনে কোনো প্রত্যুত্তরই করল না। এরা দুটোই এক, কারে ছেড়ে কারে কি বলবে। আর সব থেকে বড় কথা, দুটোই তাদের ভাই আর বোন। আর কতকাল সে এসব দেখবে সে সবাই জানে। কবে যে দুজন বড় হবে তাও কেউ জানে না। সকাল 8টা। মালিতা ভিলার সকালে খাবার টেবিলে খাবার খাচ্ছে। সাথে ঈশা ইয়াসমিনও আছে। তুহিন ইয়াসমিন সামনাসামনি বসেছে। শিশির কুয়াশাও সামনাসামনি। দুজনে খাচ্ছে, একে অপরের চোখ দিয়ে ভস্ম করছে। কুয়াশা আজ কিছুটা দমে আছে, কারণ কাল যে ঘটনাটা ঘটিয়েছে শিশির এখনও তাকে কিছু বলেনি। এমন নীরবতা কুয়াশাকে ক্রমেই ভয়ে গ্রাস করে রেখেছে। এই যেন তাণ্ডবের পূর্বাভাস। খাওয়া শেষ করেই সবাই সবার গন্তব্যের দিকে রওনা দিল। সকাল 9:15। রোদ উঠে গেছে বেশ ভালো মতো। রোদের তেজ মনে হচ্ছে পুরো শরীর আগুনের ভেতর। গরম ব্যস্ত শরীরের অবস্থা বেগগতিক। এই প্রাকৃতিক গরম, তার উপরে এদিকে আবার রাস্তার যানজট, গাড়ির হর্নের প্যাঁপুর শব্দ, অসহ্যকর পরিবেশ একটা। তবুও কি আর করার, ব্যস্ত শহরে ব্যস্ত মানুষদের পেটের দায়ে ছুটতেই হবে নিজ নিজ কর্মক্ষেত্রে। কুয়াশা আর স্মৃতি কলেজের গেট পেরিয়ে কলেজের ভেতর ঢুকলো। এটা কুষ্টিয়া সরকারি কলেজ। এই কলেজের ভেতরে অনেক সুন্দর। গেট পেরিয়ে ওরা প্রথম গেট দিয়েই তাদের ক্লাসরুম বিজ্ঞান ভবনের উদ্দেশ্যে হাঁটছে আর গল্প করছে। ঈশা আসেনি আজ। কলেজের ফিল্ড আগে অনেক বড় ছিল, এখন অবশ্য, কিন্তু ঢুকতে ডান সাইডে গাছগাছালি ছিল। গাছের নিচে বসার জন্য সুন্দর শান বাঁধাই করা ছিল, সেগুলো সব কেটে ভেঙে এখন সেখানে 10 তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি হয়ে গেছে, যেগুলো ক্লাসরুম হবে। এই জন্য কলেজের ফিল্ডটা একটু ছোট হয়ে গেছে। এখন বসে আড্ডা দেওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে ডান সাইডে পুকুরের পাড়ে, সেখানে অনেকটা জায়গা নিয়ে ছাত্রছাত্রীরা আড্ডা দেয়। সেই জায়গাটাও অনেক সুন্দর, পুকুরটাও বেশ বড়ই, স্নান করে ঘাট বাঁধাই করে আছে। পানিগুলো অনেক সুন্দর। এছাড়াও অন্যান্য সব জায়গাতেও বসে আড্ডা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা, তারা গল্পে গল্পে ক্লাস চলে এসছে। স্মৃতি আর কুয়াশার বেস্ট ফ্রেন্ড। ঈশা কুয়াশার আত্মীয় হলেও তেমন একটা ক্লোজ না, যতটা স্মৃতি তার ক্লোজ ফ্রেন্ড। ক্লাসরুমে ঢুকতেই সামনে রনি এসে দাঁড়ালো। এই ছেলেটা আজ 1 বছর ধরে কুয়াশার পিছনে পড়ে আছে, কিন্তু কুয়াশা পাত্তাও দেয় না। রনি কুয়াশার ফ্রেন্ডই ধরতে গেল। কুয়াশা সেম ইয়ারের রিলেশন পছন্দ করে না। তার ভাষ্যমতে সেম ইয়ারে প্রেমের কোনো মজা নেই। তার থেকে বড় কোনো ছেলের সাথে প্রেম করলে কেয়ার করে, ভালোবাসা বেশি দেয়, কি সুন্দর যত্ন নেয়, ঘুরতে নিয়ে যায়, শাসন করে। আহা, কি সুন্দর প্রেম হয় সিনিয়রদের সাথে। আর সেম ইয়ারে প্রেম করে গাধারা, যেসব এদের কোনো ভিত্তি নেই, কোনো ভবিষ্যৎ নেই, জাস্ট টাইম পাস। এই জন্য ওসবের ধারে কাছেও নেই কুয়াশা। রনি যতবার এসে প্রেম বার্তা পেশ করে সে ততবারই বলে, তুই যতই বলবি বল, আমি কান করছি ঢোল। প্রথম দিন এক কথা শুনে রনি পুরোই ভাবাজাগা খেয়ে গেছিল। মনে মনে ভেবেছিল, এ কী কথার সুরত। অবশ্য কুয়াশার থেকে এগুলো আশা করা যায়। এই মেয়ে এমনিই কথাবার্তা ঠিক নেই, কাকে কি বলে কখন কি করে সে নিজেও বোঝে না। রনিকে ভেঙচি কেটে সে আর স্মৃতি ক্লাসে ঢুকে পড়ল। গিয়ে তাদের রেজিস্ট্রি করা বেঞ্চে গিয়ে বসলো। রেজিস্ট্রি করা বলার কারণ, কর্নারের সারির ফার্স্ট বেঞ্চে তারা ছাড়া আর কেউ ওখানে বসবে না, বা কাউকে বসতেও দেওয়া হয় না। ঈশাসহ তারা দুজন বসে। কুয়াশা মোটামুটি ফার্স্ট ইয়ার থেকে শুরু করেই সবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল। স্যার ম্যামদের সাথে তার ভালোই সখ্যতা গড়ে উঠেছিল প্রথম থেকেই। সেটা আস্তে আস্তে এখন ভালোর দিকে। স্যার ম্যামরা কুয়াশাকে অনেক পছন্দ করে এবং ভালোওবাসে। স্টুডেন্ট হিসাবে খারাপ না তারা। কুয়াশাও বসতেও রানী আর তার একটা বন্ধু আবার তার সামনে এসে দাঁড়ালো। রনি কুয়াশার সামনের বেঞ্চের উপর 2 হাত ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালো। কুয়াশার চোখ মুখ কুঁচকে তাকালো রনির দিকে। রনি বলল, সমস্যা কী তোর? এত ভাবনাস কেন?
উত্তরে কুয়াশা বলল, ভাব আবার কেমন নেই রে? সেটা কেমন? দেখতে কেমন? আর তোর কোনো দিকে মনে হচ্ছে আমি ভাব নিচ্ছি? রনি একটু রেগে গেল এই মেয়ের হেয়ালিপনাতে। চোখ মুখ কুঁচকে বলল, দেখ কুয়াশা, হেয়ালি করবি না, সোজাসুজি বলছি। তোকে তেমনই উত্তর দে। তোকে আমি পছন্দ করি, ভালোবাসি, কেন বুঝিস না স্টুপিড? কুয়াশা বিরক্ত হলো, সেটা মুখে প্রকাশ পেল দেখেই বোঝা যাচ্ছে। বিরক্ত নিয়ে উত্তর দিল, আমিও সোজাসুজি উত্তর আগেও দিচ্ছি, এখনও দিচ্ছি। তুই আমার শুধু বন্ধু, বন্ধু হিসাবে পছন্দ হতেই পারে, আর ভালোবাসাতে পারিস, সেটা অতি স্বাভাবিক। এতে অস্বাভাবিক বা দোষের কিছু নেই, কিন্তু আমাকেও যে সেটা মেনে কৃতজ্ঞতা হয়ে থাকতে হবে, ভালোবাসতে হবে তোকে, তেমন তো কোনো বাধার কথা নেই। এছাড়া তোকে আগেও আমি বলেছি, আমার সেম ইয়ারে প্রেম ভালোবাসা পছন্দ না। রনি আবারও কষ্ট পেল, সেটা দেখেই বোঝা গেল। চোখ মুখ অসহায় করে কুয়াশার দিকে নিজের হাত মুঠোয় পুড়ে নিল। অসহায় কণ্ঠে বলল, প্লিজ কুয়াশা, একটু আমাকে বোঝ, আমি সত্যিই তোকে ভালোবাসি, আই লাভ ইউ ইয়ার। কেন বুঝিস না? আমি তোর জন্য মরিয়া হয়ে গেছি, চোখ পড়ে না আমার তোর থেকে। এমন অবহেলা কেন করছিস? একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাস না, কথা দিচ্ছি তোকে আমার সর্বস্ব দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব। ছেলেটা অসহায় ভাব বলে চলেছে, ক্লাসের কাউকে পরোয়া করছে না, ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে। স্মৃতিসহ কুয়াশা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে রনির দিকে। এরপর কুয়াশা তার ধরে রাখা হাতের দিকে তাকালো, যেটা রনির হাতের মুঠোয়। একবার দেখে নিয়ে আবার তাকালো রনির পানে। অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হাত ছাড় রনি, ক্লাসে সবাই দেখছে, নেগেটিভভাবে নেবে সকলে। দেখ তুই আমার বন্ধু, এমন কোনো কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয়। আমি তোকে অনেক বলেছি, এসব না করে আমার পিছে না ঘুরে বেড়িয়ে পড়াশোনায় মন দে। যা নিজের জায়গায় গিয়ে বস। রনি কুয়াশার কথায় হাত তো ছাড়ল, কিন্তু সেখান থেকে নড়ল না। ছেলেটার বয়স হিসেবে অতি জলদি বেড়ে গেছে, দেখলে মনে হয় না ইন্টারের ছাত্র। লম্বা ফর্সা, শারীরিক গঠনও আকর্ষণীয়, এক কথায় সুদর্শন বলা যায়। তবে চেহারায় বাচ্চা বাচ্চা টাইপ কিছু আছে এখনও। সে সরল চোখে কুয়াশার পানে অনিমেষ কিছু পল তাকিয়ে রইল, তারপর বলল, তোকে আমার ভালোবাসা স্বীকার করতেই হবে। আমি তোর মুখে আমার জন্য ভালোবাসার শব্দ বলিয়েই ছাড়ব, দেখে নিস তুই। এই বলে চলে গেল। কুয়াশা একটা দীর্ঘশ্বাস ফেলল। এটা প্রায়ই, এবং 1 বছর যাবৎ হয়ে গেছে। এমন কথা শুনে আসছে, সে অভ্যস্ত। সেই বা কী করবে? কারোর যে পছন্দ না, কেউ কি হাজার জোর করেও করাতে চাইলেও সেটা কি সম্ভব হয়? তবে যেখানে মেয়েটার সেম ইয়ার পছন্দ না, সেখানে কি করে হাজার অনীহা থাকা সত্ত্বেও সে রনিকে গ্রহণ করবে? মনের ওপর কখনো জোর খাটে না, আর এটা তো ভালোবাসার ব্যাপার, তাই না? কুষ্টিয়া ল কলেজের ক্যাম্পাসে সিসি বাইক নিয়ে প্রবেশ করল, সাথে আরেক বাইকে তার প্রাণপ্রিয় বন্ধু রিজভি। দুজনে পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো। তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। দোতলায় সিঁড়ি বেয়ে ওঠার সময় রিজভি বলল, দোস্ত, আমাদের বোধহয় সিনিয়র লয়ারদের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে। রামিত স্যার জানিয়েছেন এতে আমাদের ক্লাসে টপ 10 জনের সুযোগ পাচ্ছে। 2 জন করে ভাগ করে দেবেন। প্র্যাকটিক্যালও বলতে পারিস। কোন লয়ারের সাথে নাম বলেছে? না, সেটা নাকি এখনও ঠিক হয়নি। গ্রুপে স্যার শুধু এটুকুই বলেছেন। আচ্ছা, স্যারের সাথে কথা বলবো এ বিষয়ে। রিজভি ছোট্ট করে উত্তর দিল শুধু, তারপর তারা একের পর এক সিঁড়ি ভেঙে ওপরে উঠে তাদের নিজের গন্তব্যস্থলে পৌঁছালো। তারা LLB 4th ইয়ারে। সেটা শেষের দিকেই প্রায়। রাত প্রায় 8টা। নিহার ঘরে বসে জোরে জোরে পেট ফাটা হাসি হাসছে। কুয়াশা, বৃষ্টি, হিমেল। নিহারের চেহারাটা ফাটা বাসের মতো হয়ে আছে, আর শিশির ভাবলেশীনভাবে বসে ভ্রু কুঁচকে কুয়াশা আর বৃষ্টির দাঁত কেলানিতে দেখে বিরক্তির ভাব নিয়ে তার মুখে স্পষ্ট শোভা পাচ্ছে। সেই হাসির শব্দে সেখানে তুহিন এসে হাজির হলো। নিহার বলল,
কুসু, ভাবি তো এবার তো থাম। কই তোমরা আমার কষ্টাই তো হবে, তা না এভাবে মজা নিচ্ছ। কুয়াশা হাসতে হাসতে বলল, কী করবো ভাইয়া, হাসি থামছে না। তোমার মুখটা দেখতে যা লাগছে। বাই দ্য ওয়ে, দেবদাস হওয়ার চান্স আছে 100%, ট্রাই করতে পারো, বলে আবার হাসতে শুরু করলো। বৃষ্টিও হাসতে হাসতে বলল, কথাটা কিন্তু মন্দ না দেবরাজজি। কুসু ঠিক বলেছে, তোমার মুখের এক্সপ্রেশন দেখে মনেই হচ্ছে তুমি বড় রকমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছো। তুহিন ভেতরে আস্তে আস্তে বলল, কি হয়েছে? বৃষ্টি সব বলল। সব শুনে তুহিন ভাইয়ার কাঁধে হাত চাপড় দিয়ে বলল, এর জন্য এখন টমেটো হয়ে আছিস? আর বেটা, পৃথিবীতে কি আর মেয়ে নেই? আসলে হয়েছে কি, এদের এত হাসি আর মজা নেবার কারণ নিহার যে মেয়েটাকে পছন্দ করত, আজ তাকে প্রপোজ করতে গেছিল সাহস নিয়ে। শিশিরও ছিল। শিশির ডেকে নিয়েছিল নিহারকে। তারপর মেয়েটার সামনে গিয়ে প্রপোজ করতে মেয়েটা জানিয়েছে সে অলরেডি এঙ্গেজড, আর সেটাও তার প্রিয় মানুষের সাথে, অর্থাৎ প্রেমের বিয়ে। বেচারা নিহার তখন কী আর করবে? বেচারার প্রেম করানোর আগেই তা দিল আজকে টুটকিয়া। তখন থেকে এমন চুপসে আছে। যাই হোক, অনেক দিন ধরে পছন্দ করতো মেয়েটাকে সে দেখেছিল চলতি পথে রাস্তায়। দেখতে অনেক সুন্দর ছিল মেয়েটা। তারপর সেদিন পিছু নিয়ে দেখছিল শিশিরের কলেজে যেতে। খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেখানেই পড়ে মেয়েটি। শিশির ভাইয়ের কাছে এসে কাঁধের ওপর হাত দিয়ে রেখে আশ্বাস দিল, অর্থাৎ, চিন্তা করিস না ভাই, আমি আছি তো, ওরকম 1000টা মেয়ে খুঁজে দেবো। কুয়াশাও এবার মনটা বেজায় করে বলল, ভাইয়া কুল, আমার মন খারাপে কী আছে? আমার ভাই লাকে একটা, চুটকি বাজালে মেয়েরা তোমার সাথে ডেট পর্যন্ত করবে। সম্পূর্ণ করার আগেই নিয়ম মাফিক মাইর পড়ল, সেটাও রুটিন অনুযায়ী মাথাতে। শব্দ করে রাগ নিয়ে তাকালো শিশির দিকে। শিশির ওর দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে আছে, বলল, বেয়াদব, এসব আজে বাজে কথাবার্তা কাজ করবার নেই। কার থেকে শিখছিস এসব? তুই লেখাপড়ার নাম করে এসব শিখছিস? পড়াশোনা করে যদি এসব বাজে জিনিসই শিখিস, তবে তোর আজ থেকে পড়াশোনা বন্ধ, ঘরে বসে থাকবি তুই। 2 দিন পর বিয়ে দিয়ে দেবো। কুয়াশা তো ফুসছে, পেয়েছে কি এই ছেলে, মারার শুধু ছুতো খুঁজে বেড়াই। আরে বেটা, আগে পুরো কথাটা তো শুনতি, তারপরে না হয় মারতি। সে রেগে বলল, তোর কথা মতো আমি পড়ালেখা বন্ধ করব? পড়াশোনা করে বাজে হচ্ছি? আরও হব। কি করবি তুই? কর। বলা শেষ করে আর কাউকে কিছু বুঝে ওঠার আগেই বসে থাকা শিশিরের চুলগুলো হাতের মুঠোয় নিয়ে জোরে আচ্ছা মতো টেনে দৌড়ে ভদৌক দিয়ে পালালো। আজকে আর সুযোগটা হাতছাড়া করল না। শিশির বসে আছে বলে নাগালও পেয়ে গেছে চুলগুলো, আর তার চুল ধরে টানে শুধু একবার, সেও সুযোগ বুঝে টেনে দিল। সবাই হাঁ করে তাকিয়ে রইল, চুপ করে দেখেই গেল, শুধু যেটা নিত্যদিন দেখতে হয় তাদের। এদিকে কুয়াশা দৌড়ে যাওয়ার সময় ভেংচি কেটে শিশিরকে বলে গেল, দেখ কেমন লাগে। সকাল 7:35। মিথিলা ভিলায় সকল সদস্য ঘুম থেকে উঠে পড়েছে। বড়রা তো ফজরের নামাজ আদায় করে তারা বিছানায় শরীরে এলোই না। নামাজ শেষ বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েন, কারণ বাড়ির প্রতিটা সদস্যই নিজ নিজ দৈনন্দিন কাজকর্মে বেরোবে। কেউ স্কুল কলেজে, তো কেউ অফিস আদালতে। ছোটরা নামাজ আদায় করে আর একটু ঘুমিয়ে নেয়। সবাই না অবশ্য, যার যার ইচ্ছা হয় তারা ঘুমায়। বাড়ির একমাত্র বড় ছেলের বউ এখন বৃষ্টি, তাই তার জন্য এই বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে। কুয়াশার মতো করেই তাকেও দেখা হয়। রান্না বান্নার কাছে তেমন তাকে যেতে দেওয়া হয় না, সব শাশুড়ি, চাচি, শাশুড়া করেন। মূলত ওনারাই তাকে কিছু করতে দেন না। তাকে বলা হয়েছে রান্নার কাজ তাকে না দেখলেও চলবে, এমনকি বাড়ির ঘর দোর পরিষ্কার করাও লাগে না তাকে। এত বড় যৌথ পরিবারে বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে।
খালা এসে পরিষ্কার করে দিয়ে চলে যায়। শুধু রান্নার কাজ গিন্নিগুলো করেন। এটা বংশের নিয়ম। এই বংশের কোনো পুরুষ কাজের লোক হাতের রান্না খান না। বৃষ্টির শাশুড়িরা এখন জোয়ান আছে বলা যায়। বয়সের ছাপ সবার মুখে পড়েছে, কিন্তু এখনও কর্মের ক্ষমতা কেউই পিছিয়ে পড়েনি। সকলে বেশ কর্মঠ, নিজেদের কাজ নিজেরাই করে নেয়। বৃষ্টি তবুও বসে থাকে না। বাড়ির একমাত্র বউ হয়ে বসে বসে খাওয়াটা একটু দৃষ্টকটুই লাগে। বসে খেতে তারও ভালো লাগে না, এমনকি সারাদিন বসে থাকতেও ভালো লাগে না। তাই শাশুড়িদের হাতে হাতে যতটুকু পারে করে দেয়। সাহায্য করেও সকলকে। মাঝে মাঝে 3 শাশুড়ির 2 শ্বশুরের জামা কাপড়ও কেচে কুচে দেয়। ছেলে বউ হিসেবে বৃষ্টি বেশ আন্তরিক। হবে নাই বা কেন? মেয়েটার মা নেই, বাবাই মানুষ করেছেন। মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি সৎ মায়ের ঘরে বড় বউ হয়েছে। এর জন্য শ্বশুর শাশুড়ি কদর একটুও বেশি তার কাছে। এই যে এখন 3 শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে। মেজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে, কারণ তিনি ঘরের কাজ সামলালে আবার বাইরের কাজও সামলাতে গেলে একটু বেশি হিমশিম খান। এরই মাঝে কুয়াশা ঘুম থেকে উঠে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে, সাথে অস্পষ্ট স্বরে চেঁচাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে। কাঁদতে কাঁদতে উপর থেকে নিচে নেমে আসছে। কান্নার সাথে জোরে জোরে চেঁচানোর ফলে চেঁচানোর শব্দটা কেমন মতো বেরোচ্ছে। নিচে নেমে সোজা মায়েদের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরে উপস্থিত সবাই ভুরু কুঁচকে তাকালো। বিষয়টা সবাই কিছুক্ষণ ধরে পরখ করে বুঝতে পারলো ঠিক বিষয়টা কী হয়েছে। যখন চোখে পড়ল তখন হতভম্ব হয়ে গেল। এ কী অবস্থা? বৃষ্টি তড়িঘড়ি করে বেরিয়ে এলো কুয়াশার কাছে। এসে জিজ্ঞাসা করলো, এই কুয়াশা, কি হয়েছে তোর? এমন হলো কিভাবে? কোথা থেকে লাগলো? কুয়াশা মুখে উত্তর করতে পারছে না। ওর মুখের বাক্য শুধু আজমিনা বেগমের কাছে এসে বললেন, এটা তো কাঁঠালের আটা, তোর হাতে মুখে কিভাবে লাগলো? তুই তো কাঁঠাল খাস না, তবে আঠা লাগলো কিভাবে? মায়ের প্রশ্নের উত্তরও করতে পারল না কুয়াশা। জাকিরা বেগম এগিয়ে এলেন, বিষয়টা বোঝার আগে চেষ্টা করলেন। কুয়াশার মুখের দিকে তাকালেন, দেখলেন চোখটা টলমল করছে পানিতে। মেয়েটা কাঁঠালের আঠাতে ভয় পায়। এটা জব্বর একটা জিনিস, কোথাও লাগলে আর ছাড়ে না, কথায় আসছে না। কাঁঠালের আঠা লাগলে পরে তার আর ছাড়ানো কথাটা যথাযথ সত্য। কুয়াশা কাঁঠালের আঠাতে ভয় পাওয়ার কারণে একবার ছোটোবেলায় কাঁঠাল নিয়ে তার পুরো হাত সহ চুলে মেখে গেছিল। সেটা কিভাবে কি হয়েছিল কে জানে। বেচারা পাকা কাঁঠালই তার শুধু নেড়েছিল। কে জানতো পাকা কাঁঠালের আঠা এত বড়, এত তেজ। অপছন্দ থাকা সত্ত্বেও শখের বশে পাকা কাঁঠাল ছাড়াতে গিয়ে বোটার অংশ ধরার পরে সারা হাত সহ জামা এবং চুল পর্যন্ত মেখে একাকার অবস্থা। হাতেরগুলো তেল দিয়ে তুলতে পারলেও চুলগুলো রুক্ষ করতে পারেনি। কেটে ফেলতে হয়েছিল সব চুল। তখন চুলের অনেক ছোট ছোট ছিল বলে সমস্যা হয়নি। বেচারি সে স্তূপ থেকে কাঁঠালের ধারে কাছেও যায় না, এমনকি সহ্যও করতে পারে না সে আর। এছাড়া শুধু যে আঠা লাগার ভয় তো আর না, পাকা কাঁঠালের গন্ধ সে একবারেই সহ্য করতে পারে না। তার নাকি বমি আসে এই গন্ধে। তার ভাষ্যমতে দুনিয়ার সবথেকে অসহ্যকর, বিরক্তিকর এবং জঘন্যতম ফল কাঁঠাল। এমনকি তার ধারণা কোনো আবোল তাবোল ব্যক্তি এই কাঁঠালের মতো অসহ্যকর একটা ফলকে জাতীয় ফল করেছিল। এর থেকে আম, লিচু তো ঢের ভালো। কী সুন্দর গন্ধ, আর খেতেও মজা। জাকিরা বেগম কুয়াশার হাত ধরে বসার ঘরে এলেন। সেখান থেকে জোরে জোরে শিশিরকে ডাকতে লাগলেন। শিশির তখনও ঘুমের মাঝে মায়ের ডাক কানে পৌঁছাতে সে উঠে এলো। বসার ঘরে জাহিদ মাথিলা সহ তুষার তুহিন ছিল। এরপর জাকিরা বেগমের বকঝাই কণ্ঠে পেয়ে শিশির সহ নিহার হিমেল উঠে এলো। জাকিরা বেগম রাগে ফুঁসছেন। কত বড় সাহস ছেলেটার! কিছু না বলে একদম সাহস বেড়ে গেছে। জাকির মাথিলার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে জাকিরা? এভাবে চেঁচাচ্ছ কেন?
আসতে চেঁচাও, দরকার পড়লে উপরে গিয়ে ডাকো। তুমি তোমার ছেলের কাণ্ডজ্ঞান দেখাচ্ছ। কি করেছে কি ও? সেটা তোমার ছেলে আসলেই জিজ্ঞাসা করো কি করেছে আর কেন করেছে। স্ত্রীর কথায় জাকির মিথিলা ভ্রু কুঁচকে রাজভারী মুখ নিয়ে চেয়ে রইলেন। জাহিদ মাথিলাও স্বভাব সুলভ চুপচাপ বিষয়টা বুঝতে তাকিয়ে রইলেন। তুষার তুহিন ভেবেছিল প্রশ্ন করবে, জাকিরা বেগমের কথা শুনে আর করল না, বিষয়টা দেখার জন্য চুপ রইল। এর মাঝে শিশির নেমে আস্তে আস্তে প্রশ্ন করলো, কি হয়েছে আম্মু, এমন করে ডাকছো কেন? ভাবে লাগছে ডাকাত পড়েছে বাড়িতে। ছেলের এমন ভাবশীলহীন কথা শুনে জাকিরা বেগম রাগে ফুঁসে উঠলেন। বললেন, তোমাকে আদর করে দিয়ে একটু বেশি বাদর করা হয়েছে না? এসব কি করেছো তুমি? ওর মুখে আর হাতে কাঁঠালের আঠা কেন দিয়েছ? তুমি ভালো মতো জানো ও এগুলো সহ্য করতে পারে না, তারপরেও এত বড় স্পর্ধা কী করে পাও তুমি? শিশির মায়ের কথায় চুপ রইল। বুঝলো মা আজ প্রচণ্ড রেগে গেছে, আর মা যখন রেগে যায় তখন তুমি করে বলে। সে এক নজর কুয়াশার দিকে নিয়ে চুপচাপ সোফায় বসে পড়ল। তুহিন, তুষার সবাই হতভম্ব হয়ে গেছে। সবার নজর শিশিরের ওপর। জাকির মাথিলা ছেলের হাবভঙ্গি দেখে যা বোঝার বুঝে গেছেন। বললেন, কি হলো? মায়ের কথার উত্তর দাও। কোহেলির মুখে হাতা কেন দিয়েছ? শিশির নির্বিকার। এদিকে নিহার, বৃষ্টি, হিম বিষয়টা বুঝতে পারছে না যে কেন এমনটা করেছে। তুষার, তুহিন কথা বলল না, কারণ তারা এমনিই দুই পক্ষের কাউকে কখনো এদিক হয়েও বকে না, ওদিক হয়েও বকে না। তারা শিশির, কুয়াশা দুজনকেই সমানভাবে দেখে, দুজনকেই প্রোটেক্ট করে, আবার দুজনকেই সমান দোষ দেয়। তারা জানে এরা একে অপরের কেউ কাউকে কম হেনস্থা করে না, তাই কখনো কারোর পক্ষ নেয় না, হয়তো বিপদ। এর জন্য চুপই রইল। শিশিরের ভাবভঙ্গি দেখে সবাই ওপর পানে তাকিয়ে রইল। সকলে বুঝলো এই ছেলের মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। সে আর চোখে তাকিয়ে তাকিয়ে কুয়াশাকে পরখ করছে। দেখলো চোখ থেকে অনবরত টুপটুপ করে পানি পড়ছে, নাকের পাটা লাল হয়ে গেছে। ইতিমধ্যে ঠোঁটের উপরের সাথে নিচের ঠোঁটটা লেগে আছে আঠার জন্য। দুই হাত মুঠ পাকানো, এমন অবস্থা ওর পানে তাকিয়ে ফুঁসছে। শিশির বেশ মনে মনে হেসে মজা নিচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। শিশির জানে যে কুয়াশা কাঁঠালের আঠাতে ভয় পায়, বিরক্ত হয়ে অনেক কাঁঠাল দেখলে। ওর জন্য এ বাড়িতে কাঁঠাল আনা হয় না। সেটাই অবশ্য শিশিরের কাছে আদিক্ষেতা মনে হয়। কেননা একজনের জন্য সকলে কেন বছরের জাতীয় ফল খাওয়া থেকে বঞ্চিত থাকবে? এটা একটা কথা হতে পারে। অবশ্য কাঁঠাল তারও খুব বেশি একটা পছন্দ না, কিন্তু খুব একটা পছন্দ না হলেও টুকটাক চলে তার কাছে ফলটা। তবে কথা হচ্ছে, এত বিরক্তি বা প্রকাশ করার কি আছে? অদ্ভুত ব্যাপার তো। কুয়াশাকে কাঁঠালের আঠা মুখে আর হাতে মাখানোর কারণ হচ্ছে গতকাল এবং পরশু সে তাকে কামড়ে দিয়েছে আর চুল টেনেছে। এই জন্য সে মুখ দিয়ে কামড় দিয়েছে, সেই মুখে আঠা লাগিয়েছে, আর যে দুটো হাত দিয়ে চুল টেনেছে সেই দুটো হাতে আঠা লাগিয়েছে। পারলে আর দাঁতেরও বারটা বাজাতো, কিন্তু আফসোস সেটার জন্য কিছু করতে পারেনি। এটা করেছে কুয়াশা যখন নামাজ পড়ে আবার শুয়েছিল তখন। কুয়াশা আবার নামাজ পড়ে ঘুমালে তার ঘুম হয় খুব গাঢ়। যাই হোক, এমন বুদ্ধিবোধয় একমাত্র এই শিশির মাথিলার মাথাতেই পাওয়া যায়। হাতে মুখের শাস্তি হিসেবে কাঁঠালের আঠা লাগিয়ে দেওয়া। কুয়াশাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বিড়বিড়ালো, ঢঙের শেষ নেই, যত সব ঢঙই একটা। জাহিদ মালিতা এতক্ষণ চুপ করে থেকে আর পারলেন না কথা না বলে। তিনি এবার শিশিরের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, শিশির, এটা কী ধরনের মজা করা বলো? এসব নিয়ে এরকম মজা করেছো কেন? মেয়েটার হাত মুখের কী অবস্থা হয়েছে দেখো তো। বাই এনি চান্স ঘুমের ঘোরে যদি চোখের মধ্যে ঢুকে যেত তখন কি হতো? এত বড় হয়েও এতটা কেয়ারলেস কেন হয়েছো তুমি? এবার শিশির কথা না বলে পারল না, বলল, চাচু, তোমরা জানো না এই ঢঙই সব। না মানে তোমাদের মেয়ে কি করেছে তাই ওর জন্য আমাকে বকো না। ওর জন্য আমাকে বকছো কেন এত? তোমরা শুধু আমার দোষই ধরো। ও যে আমার সাথে লাগে তখন তোমাদের চোখে পড়ে না? শিশির
তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। কুয়াশা এখন ছোট, অন্তত তোমার থেকে তো ছোট। ও বাচ্চামি করে বলে তুমি কেন ওর সাথে তাল মিলিয়ে বাচ্চামি করো? আগে ছোট ছিলে, যা করতে করেছো। এখন তো যথেষ্ট বুদ্ধি এবং বড়ও হয়েছো, তাহলে এখন কেন করো এরকম? অভ্যাসটা পাল্টাও। এই বলে জাহিদা মাথিলা আবার কুয়াশার উদ্দেশ্যে বললেন, কুয়াশা মামনি, তুমিও নিজেকে সামলাও। এখন বড় হচ্ছ, যথেষ্ট বড় হয়েছ। বাচ্চামি করা বন্ধ করো। বড় ভাই সে তোমার, মানতে শেখো। মেজ চাচুর কথায় শিশির, কুয়াশা কেউই প্রত্যুত্তর করল না। দুজন দুজনকে একবারে আট চোখে দেখল। দুজনে যতই মেজ চাচুর লেকচার গিলুক, দুজনে কি আদৌ সুধরনের বান্দা? ওহো, কখনো না। যে যাই বলুক তার এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। এমন কথা কতই তো শুনে আসছে, সেসব তাদের গায়েই লাগে না। এত বছরও নিজেদের এই অভ্যাসটা পাল্টাতে পারল না, আবার এখন পাল্টাবে? তারা তো মারামারি চুলোচুলি করবে। শিশির মনে মনে বলল, এই ঢঙি মাথামোটার সাথে সক্ষতা কখনো না। একইভাবে কুয়াশাও বিড়বিড়ালো, এই খট্টাসটার সাথে সক্ষতা গড়ার প্রশ্নই আসে না। তুষার পাশে থেকে আস্তে আস্তে প্রশ্ন করল, এমন করেছিস কেন? একইভাবে শিশিরও উত্তর দিল, ঠিকই করেছি। ওর জন্য কিছু বলতে এসো না। তো তোমরা কি করেছো তো জানোই। আমার বুকে কামড় দিয়েছে তোমাদের ওই বদমাইশ বোন, আবার কাল চুল ধরে টেনেছে। তাই যে ওর মুখ আর হাত দিয়ে কামড়েছে, চুল ধরে টেনেছে, সেই হাতে মুখে আঠা বেঁধে দিয়েছি। একদম ঠিক করেছি না? ইয়াকুল। কথাটা পাশ থেকে তুহিনও শুনল। কি আর বললে তেনা চটকা গরম হয়ে মুখ ফুলিয়ে রাখবেন ভাইয়াদের উপর। এদিকে আজমিরা বেগম এ নিয়ে কিছু বললেন না। তিনি আগাগোড়াই এরকম। শিশিরকে তিনি যথেষ্ট ভালোবাসেন, তবে মেয়েকেও যথেষ্ট ভালোবাসেন, সাথে শাসনও করেন। কিন্তু মেয়েটার লাফানি মারানি সম্পর্কে তিনি অবগত। এছাড়া আজমির বেগম বেশি কথা বললেন না। এই সংসারে তিনি আগে থেকেই কথা কম বলেন। এখন তো আর স্বামী নেই। আম্বিয়া বেগম, জাকিরা বেগম এক দীর্ঘশ্বাস ফেললেন। এগুলোতে তারা অভ্যস্ত। হাজার শাসন করেও কিছু হয় না। ছেলে মেয়ে দুটো ছোট থেকেই খুবই আদরে তাদের কাছে। শিশির ছোট থেকেই আদুরে টাইপের একটা ছেলে, দেখতেও কিউটের আস্ত একটা ডিব্বা। তুষার দীর্ঘ একটা শ্বাস নিয়ে বৃষ্টিকে বলল, বৃষ্টি, ওদের নিয়ে গিয়ে সর্ষের তেল দিয়ে আঠাগুলো উঠিয়ে দাও। বৃষ্টি কুয়াশাকে নিয়ে গেল সেখান থেকে উপরে কুয়াশার রুমে। সবাই আবার যে যার কাজে লেগে পড়ল। এইসব নিত্যদিনের কারবার দেখতে দেখতে সবারই সয়ে গেছে। জাহিদ মালিথা বড় ভাইকে বললেন, ভাই। বল। শুক্রবারে ওদের মামার বাড়ি গেলে কেমন হয়? ওনারা বারবার ফোনে কল দিচ্ছেন। ওনারা চাচ্ছেন জলদি তুহিনের সাথে ওনাদের মেয়ের বিয়ের কাজটা সেরে ফেলতে। আনিমুল ভাই এই বিষয়ে জোর দিচ্ছেন। আচ্ছা যাব, তুই বলে দিস। তুই কি থাকতে পারবি তো? দেখি, চেষ্টা করব। আচ্ছা, তবে জানিয়ে দিস আমরা শুক্রবারে যাব, আর পাকা কথা সহ তারিখও ঠিক করে আসব। আচ্ছা ভাই, বলে দেবো। দুই ভাইয়ের কথোপকথন সবটাই শুনল উপস্থিত থাকা ভাইগুলো। সবাই তুহিনের দিকে তাকিয়ে মিটমিটি হাসছে। অর্থাৎ বিয়ের ফুল আমারও ফুটতে চলেছে বাছাধন সাথে। সানাই বাজতে দেরি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো।